রাত যত গভীর হয় ততই নাকি জেগে ওঠে কিছু অদৃশ্য অস্তিত্ব। মানুষের রক্তচোষা ভ্যাম্পায়ারের গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু কিন্তু সব ভ্যাম্পায়ার কি সত্যি রক্ত চুষে খায়? নাকি কেউ কেউ আছে যারা আপনার শরীর নয়, আপনার মন, আপনার শক্তি, আপনার জীবনটাই ধীরে ধীরে শুষে নেয়? কখনো কি মনে হয়েছে কাউকে কাছে পেলেই আপনি দুর্বল হয়ে পড়ছেন? কথা বলতে বলতে হঠাৎ যেন নিজের ভেতরের সব শক্তি হারিয়ে ফেলছেন? হয়তো আপনি একা নন, হয়তো আপনার আশেপাশেই আছে এমন কেউ যার হাসির আড়ালে লুকিয়ে আছে এক অদ্ভুত ক্ষুধা। আজকের গল্প এক অদৃশ্য ভ্যাম্পায়ারের গল্প, যে রক্ত নয়, চুষে নেয় মানুষের আত্মা। শুনছেন জ্যান নেরুদার গল্প অবলম্বনে দ্য ভ্যাম্পায়ার। কিছুদিন আগে আমরা স্টিমারে করে বেড়াতে বেরিয়েছিলাম। স্টিমারটি আমাদের কনস্টান্টিনোপল থেকে প্রিনকিপো দ্বীপে পৌঁছে দিল। যাত্রীর সংখ্যা ছিল খুবই কম। আমাদের সঙ্গে পোল্যান্ডের একটি পরিবার ছিল, বাবা, মা, মেয়ে আর তার হবু জামাই, আর আমরা দুজন। তার সঙ্গে যোগ দিয়েছিল একটি গ্রিক যুবক। তবে এই যুবককে আমি কখনো ভুলব না। গোল্ডেন হর্ন থেকে কনস্টান্টিনোপলস আসার জন্য যে কাঠের সাঁকোটা ছিল, সেখান থেকে সে আমাদের সঙ্গে যোগ দিয়েছিল। যুবকটির পোশাক দেখেই মনে হলো সে একজন শিল্পী। গ্রিক তরুণের লম্বা কালো চুল তার কাঁধ পর্যন্ত নেমে পড়েছিল। মুখটা ছিল তার দীপ্তময়, আর তার কালো চোখ দুটো অক্ষিকোটরে গভীরে বসানো ছিল। সে স্থানীয় অবস্থা সম্পর্কে বেশ অবহিত। তাকে প্রথম দেখেই আমি তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম। আমাদের এই যাত্রাপথে সবচাইতে পছন্দ ছিল পোল পরিবারটি। বাবা মা ছিলেন মিষ্টি স্বভাবের সুন্দর মানুষ। তার প্রেমিকটি ছিল উদার মানসিক এবং শৌখিন রুচিসম্পন্ন বলিষ্ঠ যুবক। মেয়েটি হয়তো অসুস্থ ছিল, আর এই অসুস্থ মেয়েটির জন্য গ্রীষ্মের দিনগুলো কাটাতে তারা প্রিনকিপোতে এসেছিলেন। রূপসী ওই ফ্যাকাশে মেয়েটি হয় কোনো কঠিন রোগভোগের পর সদ্য আরোগ্য লাভ করেছে, না হয় মারাত্মক কোনো ব্যাধিতে সে ভুগছে। হাঁটার সময় খেয়াল করলাম মেয়েটি তার প্রেমিকের ওপর ভর দিয়ে চলছিল, আর মাঝে মাঝে ক্লান্ত হয়ে বসে পড়ছিল। খুসখুসে কাশির জন্য মেয়েটি মৃদুস্বরে কথা বলছিল। মেয়েটি যখন কাশছিল তখন তার সহচর হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে পড়ছিল, এবং সে বারবার সহানুভূতির সঙ্গে মেয়েটির দিকে তাকাচ্ছিল। আর মেয়েটি তখন তার সহচরকে যেন বলতে চাইছিল, ও কিছু নয়, আমি ভালো আছি। তারা ছিল স্বাস্থ্য আর সুখে বিশ্বাসী। গ্রিক যুবকটি যে আমাদের সঙ্গে যেটি পর্যন্ত সে বিদায় নিয়েছিল, তার সুপারিশেই পোল পরিবারটি পাহাড়ের ওপর রমণীয় একটি হোটেলে সুদৃশ্য বাসকক্ষে থাকার সুযোগ পেয়েছিল। হোটেলের মালিক ছিলেন ফরাসি, এবং তার হোটেলের গৃহসজ্জার সৌন্দর্য এবং শিল্পকুশলতায় ফরাসি রীতির একটা সুন্দর ছাপ ছিল। আমরা একসঙ্গে প্রাতরাশ করলাম। তারপর দুপুরের তাপ যখন কিছুটা কমে এসেছিল, তখন সাইবেরিয়ার পাহাড়ি পাইন গাছের সবুজ শ্যামলী মায়ায় অভিভূত হয়ে অনেকটা সতেজ হয়ে উঠেছিলাম। মনের মতো একটা জায়গা খুঁজে পেয়ে বসতে না বসতেই সেই গ্রিক যুবকটি পুনরায় আবির্ভূত হলো। সে আমাদের সম্ভাষণ করে বলল, হ্যালো স্যার, কেমন আছেন? এরপর সে এদিক সেদিক তাকিয়ে আমাদের কিছুটা দূরে একটা জায়গায় বসে পড়ল, এবং তারপর তার ব্যাগ থেকে কাগজ বের করে ছবি আঁকতে শুরু করল। যুবকটি এমনভাবে পাহাড়ের দিকে পিঠ ফিরিয়ে বসেছে যাতে আমরা তার আঁকা দেখতে না পাই। আমি বললাম, কি এমন আঁকছো যা আমরা দেখতে পারি না? আমার কথা শুনে পোল যুবকটি বলল, দেখারও কোনো দরকার নেই, আমাদের আশেপাশে দেখার জিনিসের অভাব নেই।
তারপর একটু থেকে সে আবার বলে উঠল, আমাদেরই পটভূমিকা নিয়ে সে কিছু একটা ছবি আঁকছে। বাস্তবিক আমাদের সামনে দেখার মতো কত কি রয়েছে। প্রিন্কিপোর চেয়ে অধিকতর চিত্রশোভা ও প্রীতিকর পরিবেশ পৃথিবীর আর কোথাও বোধহয় নেই। মহামতি চার্লসের সমসাময়িক রাজনীতিক শহীদ আইহিরেন এখানে মাসাধিকাল নির্বাসিত জীবনযাপন করেছিলেন। আমিও যদি 1 মাস সেখানে থাকতে পারতাম, তাহলে কেবলমাত্র প্রিন্কিপোর মধুর স্মৃতিচারণের মাধ্যমেই জীবনের অবশিষ্ট দিনগুলো বেশ সুখে কাটাতে পারতাম। এখানকার বাতাস হীরের মতো স্বচ্ছ আর এত কোমল যে হৃদয় ময়ূরের মতো নেচে ওঠে। সমুদ্রের দক্ষিণ দিকে এশিয়ার ধূসর প্রক্ষিপ্ত পর্বতচূড়া, দূরে ইউরোপের ঝকঝকে বেগুনি খাড়া উপকূল। প্রিন্সের আর্কিপিলপোর 9টি দ্বীপের অন্যতম ছিল এই দ্বীপ। তার নাম ছিল চালকি। আর চালকি তার প্রাইসেস বনভূমিকে নিয়ে শান্তভাবে ওপরে উঠেছে বিষাদমাখা এক টুকরো স্বপ্নের মতো। ব্যথায় যারা কাঁদে, চালকি তাদের শান্ত মনে শান্তিসুধা বর্ষণ করে। মারমোরার ঈষৎ আলোড়িত সমুদ্র নানা রঙে ঝলসে ওঠে রঙিন ওপাল পাথরের মতো। দূরে সমুদ্র দুধের মতো সাদা। তারপর গোলাপি দুটো দ্বীপের মাঝে কমলা রঙে উদ্ভাসিত, আর আমাদের ঠিক নিচে নীলকান্ত মণির মতো স্বচ্ছ নীল সবুজ উজ্জ্বল মারমোরার সমুদ্র স্বকীয় সৌন্দর্যের জ্যোতিষ্মান। কোনোখানেই কোনো বড় জাহাজ নেই, কেবল 2টি নৌকো তীর বরাবর ছুটে আসছে, এবং সে দুটিতে ইংল্যান্ডের পতাকা উঠছে পতপত করে। একটি বাষ্পযান চৌকিদার চালাঘরের মতো সেটির আকৃতি, আর দ্বিতীয় নৌকোতে প্রায় 12 জন দাঁড়ি। তাদের সক্রিয় দ্বারগুলোর থেকে পতিত জলবিন্দু তরল রূপোর ফোঁটার মতো চকচক করছিল। বিশুদ্ধ শুশকেরা জলের উপর অর্ধবৃত্তাকার এদিক ওদিক ছোটাছুটি করছিল। শান্ত ঈগলেরা নীল আকাশের মাঝে উঠছিল, যেন তারা 2 মহাদেশের ব্যবধান মাপার কাজে নিযুক্ত। নিচে সমস্ত ঢালু জায়গাটি জুড়ে পুষ্পিত গোলাপ বন, স্নিগ্ধ সমীর গোলাপের গন্ধে ভরপুর। সমুদ্রের কাছে কফি হাউসে যে গান হচ্ছিল, দূরত্বের জন্য মাঝে মাঝে কিছুটা বাধাপ্রাপ্ত হয়ে তাজা বাতাসে সেই গান ভেসে আসছিল। মনোরম মোহময় পরিবেশ। আমরা সকলে নীরবে বসেছিলাম। সৌন্দর্যের মাঝে আমাদের আত্মা যেন নিমগ্ন হয়েছিল। কোল যুবতী তার প্রেমিকের বুকে মাথা রেখে সবুজ ঘাসের ওপর শুয়ে আছে। ডিম্বাকৃতি তার নিষ্প্রভ মুখের ওপর নরম একটা রং ফুটে উঠেছে। সহসা তার স্বপ্নীল চোখ থেকে অবিরল ধারায় অশ্রু নির্গত হলো। তার সহৃদয় প্রেমিক সব কিছু বুঝতে পারল এবং নিচু হয়ে তার অশ্রু চুম্বন করল। মেয়েটির মায়ের চোখেও জল ভরে উঠল। এমনকি আমিও অজানা এক ব্যথা অনুভব করছিলাম। মেয়েটি ফিসফিস করে বলল, কত সুখের এই দেশ, কত রং, কত রূপ। এখানে শরীর মন যে ভালো থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কাপা গলায় তার বাবা বললেন, ভগবান জানেন আমার কোনো শত্রু আছে কিনা। যদি শত্রু থাকতো এখানকার এই সৌন্দর্যের মাঝে, তাদের আমি ক্ষমা করতাম। আবার আমরা চুপ করলাম। বিশ্বব্যাপী সমস্ত আনন্দের উৎসমুখ যেন আজ খুলে গেছে। প্রত্যেকেরই এরকম অনুভূতি জেগেছিল, তাই কেউ কারোর সুখে ব্যাঘাত ঘটায়নি। এমনকি কখন যে সেই গ্রিক শিল্পী কাগজপত্র পোর্টফোলিওতে পুড়ে চলে গিয়েছিল জানতেও পারিনি। তখনও আমরা বসেছিলাম। পরিবেশে ঘনিয়ে এলো একরাশ বেগুনি আধার। দক্ষিণ প্রান্ত যেন রঙিন এক কল্পলোক। মেয়েটির মা বললেন, বেলা বয়ে গেল, এবার আমাদের ফিরতে হবে।
নিশ্চিন্ত শিশুর মতো সহজ স্বচ্ছন্দ পদক্ষেপে ধীরে ধীরে আমরা উঠে এলাম এবং হোটেলের দিকে এগিয়ে চললাম। হোটেলের সুন্দর বারান্দায় বসতে না বসতেই নিচ থেকে হঠাৎ কথা কাটাকাটি আর শপথ বাক্য উচ্চারণের শব্দ কানে এলো। গ্রিক যুবকটি হোটেল ম্যানেজারের সঙ্গে বচসা করছিল। বসে বসে আমরাও তাদের বদানুবাদ উপভোগ করছিলাম, কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টিকল না। হোটেল ম্যানেজার আমাদের দিকে উঠতে উঠতে চিৎকার করে বলে উঠলেন, আমার অন্য কোনো অতিথি না থাকলে। হোটেল ম্যানেজার উপরে উঠে আসতেই পোল যুবকটি তাকে প্রশ্ন করে, মশাই, ওই যুবকটি কে? তার নাম কি? কি জানি, অসন্তুষ্ট হোটেল ম্যানেজার বিড়বিড় করে বলে উঠলেন। তারপর নিচের দিকে বিস্ময় ভরা চোখে তাকিয়ে বললেন, আমরা তাকে রক্তশোষক বলি। আর্টিস্টের সুন্দর একটা ব্যবসা, শুধু মৃতদের ছবি আঁকে সে। যেদিন এবং যখনই কনস্টান্টিনোপলে এবং তার আশেপাশে কেউ মারা যায়, ঠিক সেই দিনই মৃতের ছবি শেষ করে সে। আশ্চর্য ব্যাপার, পিশাচটি আগে থেকেই তাদের ছবি এঁকে রাখে। শকুনের মতো তারও কোনো ভুল হয় না। মেয়েটির মা ভয়ে কেঁপে উঠলেন। মূর্ছিত হয়ে মেয়েটি তার মায়ের বুকে ঢলে পড়ল। খড়ির মতো সাদা হয়ে উঠেছে তার মুখ। পোলপ্রেমিক এক লাফে নিচে নেমে গেল এবং এক হাতে গ্রিক যুবকটিকে ধরল এবং অন্য হাতে ছুরিটি ছিনিয়ে নিল। আমরাও তার পিছু পিছু ধাওয়া করলাম। তারা দুজনে বালিতে ধস্তাধস্তি করছিল। কাগজপত্র আর রং চারিদিকে ছড়িয়ে পড়েছে। একটি কাগজে রঙিন খড়ি দিয়ে সে পোলমেয়েটির ছবি এঁকেছে। আর আমি খেয়াল করলাম সেই মেয়েটির মুদিত তার চোখ আর কপালে এক গুচ্ছ মাধবীলতার মালা। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের জন্য শুভরাত্রি। দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক এই সময় এই দিনে।